গুড মর্নিং অল অফ ইউ। তো আজকের যে তোমাদের ক্লাসটা নিয়ে এসেছি, এই ক্লাসটা তোমাদের জন্য এতটা গুরুত্বপূর্ণ যে তোমরা বুঝতে পারবে যে যেখানে সবাই এক্স দিয়ে ভাবনা চিন্তা করাবে তোমাদের, সেখানে আমরা তোমাদেরকে কি করাচ্ছি না, এক্স ছাড়া ভাবনা চিন্তাটা করানো শেখাচ্ছি। আর সেই এক্স ছাড়া তোমরা এমন এমন কিছু অঙ্ক তোমাদের দেখাবো যে অনেকেই ভাবতে পারবে না যে এই অঙ্কগুলো এক্স ছাড়া, উইদাউট এক্স এর কোনো সলিউশন হতে পারে। তো চলো আমরা ক্লাসটা দেখতে দেখতে শিখতে থাকি। তো কোশ্চেন নাম্বার 1 বলছে, এক ব্যক্তি একটা বস্তু বাজার দামের 20% কমে কিনে বাজার দামের 20% বেশিতে বিক্রি করে, তাহলে বস্তুটা বিক্রি করে তার শতকরা লাভ কত হয়েছে। দেখো এখানটায় আমরা জেনারেলি ইজি কোয়েশ্চেন পড়ানোর পরে দেখবে যে খুবই ইজি, কিছুই নেই অঙ্কটায়, কিন্তু দেখবে যে এর ল্যাঙ্গুয়েজটা এমনই যে আমাদের ক্রয় মূল্য বিক্রয় মূল্য কোনোটাই জানা নেই। তো আমরা কিভাবে এগোতে পারি, দেখো বাজার মূল্য মানে তোমরা একটা জিনিস কিনতে গেলে, সাপোজ একটা বই কিনতে গেছো, তো বইয়ের উপরে দেখবে একটা এমআরপি লেখা থাকে, মার্কড প্রাইস, যেটাকেই বলা হয় হচ্ছে বাজার মূল্য, ঠিক আছে। তো আমরা মনে করলাম যে এমআরপি বস্তুটার ছিল 100 টাকা, অ্যাজিউম করে নিচ্ছি যে 100ই এমন কোনো কথা নেই যে 100 অ্যাজিউম করে নিচ্ছি। এবার বাজার দামে 20% কমে কিনে, এবার এই 100 টাকার থেকে সে কি করছে না 20% কমে কিনছে। দেখো 20% কম মানে কি, পার্সেন্ট মানে এই 100, তাহলে 100 থেকে যদি 20% বা 20 টাকা কমে কেনে তাহলে 80 টাকা। এটা কি সিপি বা ক্রয় মূল্য, বাজার মূল্য থেকে 20% কমে কিনেছে, তার মানে কি 80 টাকায় বস্তুটা কিনেছে। এবার বাজার মূল্য থেকে 20% বেশিতে বিক্রি করেছে, তাহলে বাজার মূল্য 100, 20% বেশিতে বিক্রি করেছে, তাহলে 100 টাকার জিনিস যদি 20% বেশিতে বিক্রি করে 120 টাকায় বিক্রি করেছে, তাহলে এই 120 টাকাটা কি হয়ে গেল, এসপি বা সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য, কস্ট প্রাইস বা ক্রয় মূল্য। এবার দেখো আমাদের কাছে 80 টাকা ক্রয় মূল্য বস্তুটার, 120 টাকা বিক্রয় মূল্য বস্তুটার, ক্লিয়ার। এবার আমরা যদি এখানে রেশিও করে দিই আমাদের অ্যান্সার একই আসবে, কিন্তু এখানে রেশিও করার কোনো প্রয়োজন নেই। কেন, দেখো 80 টাকার বস্তুটা যদি আমরা 120 টাকায় বিক্রি করি তাহলে সোজাসুজি দেখতে পাচ্ছি আমাদের 40 টাকা লাভ হচ্ছে, তাই তো। 80 টাকার বস্তুটা 40 টাকা বেশিতে বিক্রি করেছি, আমি যখন কিনেছি বস্তুটা 80 টাকায় কিনেছি, 40 টাকা লাভ রেখে 120 টাকায় বেচেছি, তাহলে 40 টাকা আমার লাভ হয়েছে। 40 টাকা লাভ হয়েছে কত টাকার উপরে, 80 টাকার উপরে, তাহলে 50% আমরা সোজাসুজি দেখতে পাচ্ছি ক্রয় মূল্যের উপরেই লাভ ক্ষতি, তাহলে ইন্টু 100 করে দাও ইকুয়াল 50%। এখান থেকে একবারেই বুঝতে পারবে যে 80-র হাফ হচ্ছে 40, তাহলে হাফ মানেই 50%, তাহলে এই 50%ই আমাদের অ্যান্সার চলে আসবে। এখান থেকেই তোমরা অলওয়েজ এভাবেই সলিউশন করতে পারবে। তো দেখো যে কোনো অ্যারিথমেটিক কখনোই কঠিন হয় না, কোনো অঙ্কই কঠিন বা সহজ কিছুই হয় না, সলিউশন তার নিজের ভিতরে লুকিয়ে থাকে। ল্যাঙ্গুয়েজটা ভাষা পদক্ষেপ অনুযায়ী আমাদের এগোতে হয়, কিভাবে এগোতে হবে। তো চলে আসি নেক্সট কোশ্চেনে। তো কোশ্চেন নাম্বার 2 বলছে, কোনো টাকার 5 বছরের সুদ আসল কত না 1920 টাকা, এবং ওই টাকারই 7 বছরের সুদ আসল 2208 টাকা হলে সুদের হার কত %। তো এই টাইপের কোশ্চেন, ভ্যালু ওলট পালট হয়, এই টাইপের কোশ্চেন কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট, যথেষ্ট। তোমরা যে কোনো পরীক্ষায় বসো না কেন এই টাইপের কোশ্চেন কিন্তু চলে আসে, আর এটা একটা পুরো বেস ফর্ম সার্চটাই, এটা এই সার্চেই তোমাদের কোশ্চেন দেবে। তো তোমাদের একটা সাজেস্ট করি, দেখো একটা লোহার টুকরো, সেটা যদি তুমি ঠান্ডা করো এতটা ঠান্ডা হবে যে আদার্স কোনো মেটাল অতটা নিতে পারবে না ঠান্ডাটা। আবার ওই লোহার টুকরোটাকে যদি তুমি হিট করো তাহলে দেখবে এতটা ও হিট হবে যে আদার্স মেটালের কম্পেয়ারের বেশিই হবে। তো সেরকমটা তোমার হতে হবে যে তুমি লোহার মতো ঠান্ডা হয়ে সমস্ত কিছু বুঝবে, নাকি লোহার মতন গরম হয়ে গলে যাবে, কোনটা করবে সেটা তোমার উপর ডিপেন্ড করে। তো আমরা দেখো এখানে এই কোশ্চেনগুলো কিভাবে এগোবো। আমাদের ফার্স্ট টাইম বলেছে যে 5 বছরের সুদ আসল কত, 1920 টাকা, লিখলাম 5 বছরের সুদ আসল 1920 টাকা। বোঝার চেষ্টা করবে, 7 বছরের সুদ আসল 2208 টাকা,
তো এইখানে দেখো একটা কনসেপ্ট থাকে, আমরা তো তোমাদের ডেমো ক্লাস হিসাবে শুধুমাত্র প্র্যাকটিস করাই অনলাইনে, কিন্তু তোমাদের কনসেপ্ট আরও বড় বড় যে কোয়েশ্চেনগুলো মানে ধারণা নেই যে তোমরা মুহূর্তের মধ্যে করে ফেলবে উইথ কনসেপ্টের মাধ্যমেই, তো সেগুলো তোমরা প্র্যাকটিসের মধ্যে থেকে অতটাও বুঝতে পারবে না। কারণ কি দেখো, আমি যেটা দেব, তোমরা যে দাদাদের কাছে পড়ছো সেই দাদারাও কিন্তু সেটা শিখছে, তো তখনই সেই কারণে একটু তো আমাদের নিজেদের মধ্যে রাখতে হয় কিছু সিক্রেটই। তো দেখো এখানে যদি আমি টাইমের গ্যাপটা দেখি, 7 বছর থেকে যখন 5 বছরে আসে 2 বছরের গ্যাপ, 2 ইয়ারের গ্যাপ এখানে দেখতে পাচ্ছি। তাহলে এখানে সুদ আসলের ক্ষেত্রে গ্যাপটা কত হয়ে যাচ্ছে তখন? 80 টাকা, 288 টাকার গ্যাপ। এই যে 2 বছরের জন্য 288 টাকার গ্যাপটা আসছে, এটা কিসের গ্যাপ আসলো? এটা আসলো সুদের গ্যাপ। টাইমটা যখনই 2 বছরের আসলো গ্যাপটা, এ পাশে অ্যামাউন্টের গ্যাপটা 288, অর্থাৎ কিনা এটা 2 বছরের সুদের গ্যাপ। আসল তো ফিক্সড, আসল তো একই আসল দুবারেই রেখেছে, তাহলে আসল না, আসল তো সেম, এটা চলে আসলো সুদের গ্যাপ। তাহলে 2 দিয়ে কেটে দিলে এখানে 1 বছর থাকে, এপাশেও 2 দিয়ে কেটে দাও 144। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? প্রত্যেক বছরে যে আমার আসল ছিল সেই আসলের উপরে আমি 144 টাকা করে সুদ পাচ্ছিলাম। এইটুকু শুধু ধারণা রাখো এখানে। এবার তুমি 7 বছর ধরেও এগোতে পারো, 5 বছরের ধরেও এগোতে পারো। আমি 5 বছরটাই জেনারেলি দেখাচ্ছি, তাহলে তোমাদের 7 বছর ধরেও একই ব্যাপার। 1 বছরে যদি 144 টাকা সুদ হয়, তাহলে 5 বছর যদি আমার সেই টাকাটা রাখা থাকে, তাহলে এটা তো সুদ আসলে অ্যামাউন্ট। তাহলে 5 বছরে কত টাকা সুদ পাবো আমি? 5 গুণ 144, 1 বছরে আমি 144 টাকা সুদ পেয়েছি, তাহলে 5 বছর আমি এই কন্ডিশনটা ধরে এগোচ্ছি। তাহলে 5 বছরে 0 0 না 4 5 20 0 2 4 5 20 2 আর হচ্ছে 5 1 5 1 2 7 720 টাকা। তো আর একবার দেখে নিই, 4 5 20 0 2 4 5 20 2 22 2 2 5 1 5 2 7 720 টাকা। তাহলে 5 বছরে আমি 720 টাকা সুদ পেয়েছি সেই টাকার ওপরে, ঠিক আছে। তাহলে এখানটায় যদি 5 বছরের সুদ আসল আমার 1920 টাকা হয়, তাহলে 5 বছরের সুদই ছিল 720 টাকা। যদি আমি বিয়োগ করে দিই সুদ আসল থেকে শুধু সুদটা, তাহলে কি পড়ে থাকে? আসল। তাহলে আসলটা কত? 1200 টাকা। ক্লিয়ার? এটা আসলো আমার প্রিন্সিপাল বা আসল। আসল পেয়ে গেলাম আমি 1200 টাকা। এবার দেখো, আমার 1 বছরে যদি আমি 1200 টাকার উপরে 144 টাকা সুদ পাই, আমার প্রত্যেক বছরেই তো 144 টাকা সুদ হয়েছে। আমার আসল ছিল 1200 টাকা, তাহলে আমি এই 1200 টাকা ইনভেস্ট করেই না আমি 144 টাকা সুদ পেয়েছি 1 বছরে। ইন্টু 100-এ কত? সুদের পার্সেন্টেজ 0-এর সঙ্গে 0 আউট করে দাও, 12 দিয়ে 12%, ব্যাস এটাই আমাদের অ্যান্সার। তো দেখো, এগুলো প্র্যাকটিস ব্যাচের জন্য তোমাদের চেষ্টা করি যে কোশ্চেনগুলো হাতের সামনে আসে সেই কোশ্চেনগুলো সঠিকভাবেই তোমাদের কাছে পৌঁছে দেওয়ার, যাতে তোমাদের আমার যে কনসেপ্টটা, সেটা যদি কনসেপ্ট ক্লাস নাও হয়, সেটা প্র্যাকটিস হিসাবেই তোমরা পরিষ্কার করে নিতে পারবে সেই কোশ্চেনগুলো। তো চলে আসি নেক্সট কোশ্চেনে। নাম্বার 3 বলছে, কিছু পরিমাণ টাকা 160 জন পুরুষ এবং কিছু মহিলার মধ্যে 16:21 অনুপাতে ভাগ করে দেওয়া হলো। এবার কি বলছে? যদি প্রতিটি পুরুষ 4 টাকা এবং প্রতিটি মহিলা 3 টাকা করে পায়, তাহলে মহিলার সংখ্যা কত? এটা ইকুয়েশন আসবে, এক্স ধরতে হবে। তো আমি ফেমাস একজনার একটা ডায়লগ মডিফাই করেছি, যে তোমার দাদা ইনস্টিটিউটের হোক বা অন্য কোনো স্যার হোক, শুধু মডিফাইড ডায়লগটা কি করুক তো কেউ এক্স ছাড়া, একবার হিম্মতটা দেখব, ভাবুক তো। তো এটা তোমরা ভিডিওটা পজ করে বা তোমাদের দাদা টাদাদের কাছে দেখাবে। এবার কি, অনেকে হয়তো তুমিও জানো না যে আমার ক্লাসটাই দেখে তারা করছে, তো যাই হোক সেটা আলাদা ব্যাপার। তো এটা আমাদেরই কোনো দূরবর্তী সাবস্ক্রাইবার এই কোশ্চেনটা আমাদের সেন্ড করেছিল, যে দাদা এই কোশ্চেনটা আমরা এক্স ছাড়া কীভাবে করতে পারি। তো দেখো, কোনো ব্যাপারই না, কোশ্চেনটা করানোর পরে তোমরা দেখবে যে এভাবেও কোশ্চেন ভাবা যায়।
তো কিভাবে ভাববো তার আগে একটা কথা তোমাদের বলি। দেখো, আমাদের যখন স্বাধীনতা প্রাপ্তির সময়, সেই সময়েও কিন্তু অনেক লিডার ছিল, সমাজ সংস্কারক ছিল। তো তখন দেখবে যে প্রতিটি লিডারশিপই কিন্তু শিক্ষিত ব্যক্তিরা, কেউ আইএএস, যেমন কেউ ব্যারিস্টার, গান্ধীজি বলো, নেতাজি বলো, সত্যেন্দ্রনাথ ট্যাগর বলো, তারপরে রাজা রামমোহন রায় বলো, বিদ্যাসাগর বলো, আরও কত এরকম, চিত্তরঞ্জন দাস, এক্সাম্পল রয়েছে। কিন্তু এখনকার সময়ে আমরা যখন চারিদিকে শিক্ষার হারে এত, তখন দেখবে যে আমাদের লিডারশিপ কারা করছে। তো আমি আমার জায়গা থেকে মনে করি, অ্যাজ এ যদি স্টুডেন্ট হিসাবে আমার চোখ হয়, তাহলে আমি দেখব যে আমার চোখে একটা শিক্ষকই হচ্ছে প্রকৃত সমাজ সংস্কারক বর্তমান সিচুয়েশন, বর্তমান সময়ে দাঁড়িয়ে। আর যদি শিক্ষকের চোখ হিসাবে দেখি, তাহলে আমার যে রেসপন্সিবিলিটিটা আসে সেটা হচ্ছে যে সমাজের সবাই যদি শিক্ষার আওতায় চলে আসে, তখন কিন্তু যারা নাকি এরকম অশিক্ষা লিডারশিপও করে, তারাও চাইবে যে না, আমার নেক্সট জেনারেশন আরও শিক্ষা লাভ করুক। তো সমস্ত কিছু বেস করতে হবে শিক্ষার উপরে। চারিদিকে যত শিক্ষা ছড়াবে ততই আমাদের সমাজে এগোবে, রাজ্য এগোবে, দেশও এগোবে। তো চলে আসি কোশ্চেনে এবার। তো দেখো, আমাদের এখানে যেটা কন্ডিশন আমরা বুঝতে পারছি যে পুরুষ আর মহিলার মধ্যে কম্পেয়ার হচ্ছে, তাহলে আমি সোজাসুজি লিখে নিচ্ছি মেন ইজ টু ওমেন। সেই বুঝে গেছো যে তোমাদের ভিজুয়ালাইজে করাবো, কিভাবে করাবো। দেখো, পুরুষ ইজ টু মহিলা বলছে যে তাদের মধ্যে যত টাকা ভাগ হয়েছে, তারা যতগুলো মানে পুরুষের সংখ্যা এবং মহিলার সংখ্যা মোট যে টাকা পেয়েছে, সেই টাকার অনুপাত 16:21। এটা কি টোটাল অ্যামাউন্ট, এদের ক্লিয়ার? এটা লিখলাম। এটা কি 16:21। পুরুষ যদি, যত সংখ্যক পুরুষ আছে তাদের অনুপাতের দিক থেকে যদি 16 টাকা সমস্ত পুরুষ পায়, তাহলে সমস্ত মহিলা মিলে 21 টাকা পেয়েছে। এটাই হচ্ছে টোটাল অ্যামাউন্টের কন্ডিশন এখানে দেওয়া রয়েছে। আর এখানে প্রতি পুরুষ, তাহলে ইজ পারসন, প্রতি পুরুষ আর প্রতি মহিলা। প্রত্যেক পুরুষ যদি 4 টাকা পায়, তাহলে সেখানে প্রত্যেক মহিলা 3 টাকা পাচ্ছে। এই কন্ডিশন। এখানে তো কনসেপ্ট, কোশ্চেন যেরকম বলেছে আমরা সেরকমটাই সাজিয়ে নিয়েছি। তো বোঝার ব্যাপারটা হচ্ছে এখন এটা তোমাদের অ্যাজ এ একটা টিচার হিসাবে যেটা বলছি সেটা শোনো। কোনো দাদা, কোনো ইনস্টিটিউট কোথায় পাবে না পাবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমার জানা নেই, আমার দিক থেকে জেনে যাও। দেখো, যতগুলো পুরুষ ছিল, অনুপাত মানে কি, এই সমস্ত পুরুষের মধ্যে টাকা আর সমস্ত মহিলাদের মধ্যে টাকা অনুপাত করতে করতে 16:21 মধ্যে এসে ঠেকেছে। মানে কি, যে তারা 16 টাকা পেলে মহিলারা 21 টাকা পেয়েছে। এবার প্রত্যেক পুরুষ যদি 4 টাকা পায়, প্রত্যেক মহিলা 3 টাকা পেয়েছে। ক্লিয়ার? এবার টোটাল টাকা যদি 16 টাকা হয়, যদি প্রত্যেক পুরুষ 4 টাকা করে পায়, তাহলে পুরুষের সংখ্যা কত ছিল? একজন পুরুষ 4 টাকা পেয়েছে, তাহলে 16 টাকা কতজন পুরুষ পেয়েছে? তাহলে আমরা কি করব, এই টোটাল যে 16 টাকা, তাকে এই যে প্রত্যেকে যে টাকা পেয়েছে সেই টাকা দিয়ে ভাগ করতে হয়। তাহলে 16কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, তাহলে 4 4 16, 4 জন পুরুষ। এটা কি নাম্বার পাচ্ছি এদের, বুঝতে পারলে? এটাই হচ্ছে ফান্ডা। আর যদি 21 টাকা সমস্ত মহিলা পায়, আর প্রত্যেক মহিলা যদি 3 টাকা পায়, তাহলে কতজন মহিলা ছিল? 21কে 3 দিয়ে ভাগ করব, 7 জন মহিলা ছিল। এটা কি? তাহলে এখান থেকে আমরা অনুপাতটা কি পাচ্ছি, যদি 4 জন পুরুষ 16 টাকা পায়, তাহলে 7 জন মহিলা 21 টাকা পেয়েছে। জাস্ট এইটুকুনি যদি বুঝে যাও, আর কিচ্ছু নেই। কথা বা মুখের ভাষার সঙ্গে বোঝানোর সঙ্গে যদি এটা বোঝো, আর কিচ্ছু তোমাদের লাগবে না। এটা আসলো পুরুষের সংখ্যা। পুরুষের সংখ্যা 4 না, এখানে কত দেওয়া রয়েছে? পুরুষের সংখ্যা 160 জন। পুরুষের সংখ্যা 160 জন, 4-এর সঙ্গে কত গুণ? 40 গুণ করলে 160 পাবো।
7-এর সঙ্গে 40 গুণ করে দেব, 4 7 28, 280 জন ছিল মহিলা। তো এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন। বুঝতে হবে ভাষা, বোঝানোর ক্যাপাবিলিটিটা থাকতে হবে, তবে গিয়ে এক্স ছাড়া ভাবনার চিন্তা তোমাদেরকে করানো যাবে। আর যারা এক্সকে কোনো দিন ভুলতেই পারছো না তাদেরকে আমি ভোলাতে চাই না। দেখো, তুমি যদি কোথাও কোনো একটা মানে অ্যাভারেজ টেস্টের খাবার না খেয়ে থাকো, তাহলে ভালো খাবারের টেস্ট কোনটা সেটা তোমরা বুঝবে না। তো চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। 4 বলছে এ যদি বি এর তুলনায় 50% দক্ষ হয়, তাহলে কি বলছে? সি একাই অর্ধেক কাজ করে যা এ এবং বি করেছে। অর্থাৎ কিনা এ এবং বি যে কাজ করে তার অর্ধেক কাজ সি একাই করে ফেলে। যদি সি একা একটি কাজ 20 দিনে করতে পারে, তাহলে ওই কাজটি এ বি ও সি একত্রে, 3 জনে একত্রে কত দিনে শেষ করবে? তো এই কোশ্চেন ভগ্নাংশ কেউ XYZ যা খুশি ধরে করতে পারে, কিন্তু আমার কাছে দেখো কোনো রকম লেটার দেখো একটা চ্যাপ্টারে খুব বড় বড় স্ট্যান্ডার্ড অঙ্ক এক্স ছাড়া হয়ে যায়। সেখানে দাঁড়িয়ে কিছু 2-4টে কোশ্চেন এমন থাকে যে যাতে আমাদের এক্সটা শুধুমাত্র বোঝানোর সাপেক্ষে বসাতে হয়, তাছাড়া কোনো এক্সের জায়গায় নেই। অঙ্ক করছি তো আমরা কিভাবে করব? দেখো, 50% দক্ষ আমরা শুরুতেই জানি যে 50% মানে হাফ ভগ্নাংশর দিকে। এখানে কন্ডিশন কে কে? এ বি সি, 3 ব্যক্তি এ বি সি, এদের মধ্যে অনুপাতে সাইন করে দিলাম। এবার আমরা কি এগোবো? এদের কি কাটাছেড়া করব? এ বি এর তুলনায় 50% দক্ষ, এ বি এর তুলনায় 50% দক্ষ। অর্থাৎ এই যে 2, যদি 2 কাজ বি করতে পারে তাহলে 1 কাজ এ করছে অনুপাতের হিসাবে। যদি 2 কাজ বি করতে পারে 1 কাজ এ করছে, তাহলে দেখো 50% এ বি এর তুলনায় 50% দক্ষ। 2 এর হাফ 1, তখন কি এটা 50%। ব্যাস, এইটুকুনি তোমাদের বোঝার জায়গা। এবার কি বলছে? সি একাই অর্ধেক কাজ করে যখন নাকি এ এবং বি যে কাজটা করেছে বা যতটা করেছে। এ আর বি এখানে দেখতে পাচ্ছি 3 কাজ করেছে। এবার 3-এর অর্ধেক যখনই আমরা করব তখন কি এখানে একটা ভগ্নাংশ অথবা পয়েন্ট চলে আসবে। তার থেকে বরঞ্চ 3কে যদি আমরা 2 দিয়ে কেটে দিই যখন অর্ধেক, তাহলে এর সঙ্গে যদি আমরা হাফ গুণ করি তাহলে 2 কেটে গিয়ে 3 চলে আসবে। সেই সুবিধার্থে আমরা 3-এর সঙ্গে 2 গুণ করে দিলাম, তাহলে এটা হয়ে গেল 6। তাহলে এখানে যখন 2 গুণ হয়েছে এখানেও 2 গুণ করো, এখানেও 2 গুণ করো, কোনো প্রবলেম নেই। তাহলে এবার দেখো, এ 4 করলে এ সেখানে 2 কাজ করছে 50%। এবার এই টোটালটা যদি করি আমরা 3 2 6 কাজ এ আর বি করছে। এবার এ আর বি মিলে যদি 6 কোনো কাজ বা 6টা চেয়ার করে ফেলে, তাহলে সি অর্ধেক করছে সেটা, তাহলে 6-এর হাফ কত হয়ে যাবে? 3। তাহলে 3টে কাজ সি একাই করছে। ব্যাস, এখানে যতটুকু আমাদের লাগবে না সেইটুকু আমরা আউট করে দিই। কি ছিল এখানে? তাহলে 2 2 4 হয়ে গেল, এখানে 2 হয়ে গেল। ব্যাস, কোনো প্রবলেম নেই, এইটুকুনি সাজানোর অঙ্ক হয়ে গেছে। কী রকম হয়েছে দেখো, সি একা একটি কাজ 20 দিনে করতে পারে। এবার এই কন্ডিশনে আমরা দেখতে পাচ্ছি সি 3টে করে চেয়ার করতে পারছে। তাহলে দ্বিতীয় দিনে, একদিনে যদি 3টে চেয়ার করে, সেকেন্ড ডে 6টা করবে, থার্ড ডে 9টা করবে, এরকম বাড়তে থাকবে। তাহলে এরকম করতে করতে 3 করে সে 20 দিন কাজ করেছে। তাহলে 3 করে প্রতিদিন যদি 3টে করে 20 দিনে সে 60টা চেয়ার করতে পারবে। তাহলে এই টোটাল কাজটা 4 আর 2 6 আর 3 9, 9 আসলো তো, 4 আর 2 6 আর 3 9, 3 জনে একত্রে কত দিনে করবে? তাহলে 3 জনে একত্রে যদি করে দেখতে পাচ্ছি একদিনে 9টা চেয়ার করতে পারছে। তাহলে 9 দিয়ে ভাগ করে দেবো, 3 3 9, তাহলে 3 6 18, 2/3, তাহলে এত দিনে করতে পারবে। 6 পূর্ণ 2/3। বুঝতে সময় নেবে, করতে নয়। তো আমি বোঝাতে সময় নিতে পারি, যেটা পাবে কোয়ালিটি। কিছু এক্সেপশন থাকবেই, যারা আমাদের পুরনো রয়েছে ইনস্টিটিউটের ক্যান্ডিডেটরা ছাড়াও
তারা জানো। তো নেক্সট কোশ্চেন আমরা দেখি। নাম্বার 5টা খুবই ইম্পর্টেন্ট এবং মডারেট টু হাই লেভেলই ধরতে পারো। তো তুমি যে হিসাবে দেখবে, ইজি করানোর পরে ইজিও ভাবতে পারো, আর যদি তোমার জানা থাকে তাহলে তোমার কাছে ইজি টাইপ। তো জেনারেলি যারা না জানে, যারা ফার্স্ট টাইম দেখে বা স্কিপ করতো, তাদের কাছে আপ টু সলিউশনটা দেখা পর্যন্ত টাফ লাগবে। সলিউশন দেখার পরে, কনসেপ্ট বোঝার পরে তার কাছে জলের মতো লাগবে, সোজা কথা। তো কোশ্চেনটা কি বলছে, কলকাতা থেকে দিল্লিগামী একটা ট্রেন সকাল 6টায় রওনা হয়ে 10টায় পৌঁছায় কোথায়? দিল্লিতে। অপর একটি ট্রেন যেটা দিল্লি থেকে কলকাতার দিকে আসছে, অর্থাৎ কিনা বোঝাতে চাইছে যে বিপরীত থেকে, সকাল 8টায় রওনা হয়ে 11:30টায় কলকাতায় পৌঁছাচ্ছে। এবার বলছে যে কতক্ষণ পরে তারা মিলিত হবে, একে অপরকে মিলবে। তো দেখো, জেনারেলি কোশ্চেন তোমাদের মধ্যে যাদের মনে করছো যে মাথার উপর দিয়ে যাচ্ছ তাদের জন্য না, যারা একটু স্ট্যান্ডার্ড পরীক্ষায় বসতে চাও তাদের জন্য অনলি ফর। তো এই কোশ্চেনগুলো মিনিমাম হায়ার সেকেন্ডারি টু যত এক্সাম আসে সেই সমস্ত পরীক্ষায় বসে। যাই হোক, দেখো কীভাবে করব আমরা। এখানে একটা ট্রেন বলছে যে সকাল 6টায় 6 AM রওনা হয়ে সকাল 10টায় পৌঁছাচ্ছে, রওনা হচ্ছে, এদিকে যাচ্ছে। মনে করলাম এখানে দিল্লি, এবার এটা মনে করলাম কলকাতা, এটা হচ্ছে দিল্লি। তো দিল্লি থেকে আরেকটা ট্রেন সকাল 8টায় রওনা হচ্ছে, 11:30টায় পৌঁছাচ্ছে, ঠিক আছে, এদিকে আসছে। তো এই ট্রেনটা কলকাতার দিকে আসছে, এই ট্রেনটা দিল্লির দিকে যাচ্ছে। ভালো করে লজিকটা বুঝবে, তোমাদের টাইম অ্যান্ড ডিস্টেন্সের কনসেপ্ট ক্লাস লাগবে না কোয়েশ্চেনটা বোঝানোর জন্য, জাস্ট একটু কনসেপ্ট থাকলে পরেই বুঝতে পারবে। তো এখানে না আছে আমাদের স্পিড, না আছে ডিস্টেন্স, না কোনো কিছু আছে। এদিকে আমাদের বের করতে হবে কতক্ষণ পরে তারা মিলিত হবে। যা খুশি বের করতে বলতো তাই আমরা বের করতে পারতাম। দেখো কিভাবে, এ সকাল 6টায় রওনা হয়ে 10টায় দিল্লিতে পৌঁছাচ্ছে, তাহলে এই টাইম নিচ্ছে কতক্ষণ? 4 ঘন্টা, 4 আওয়ার। এ যখন 8টায় রওনা হয়ে 11:30টায় পৌঁছাচ্ছে, তখন এ টাইম নিচ্ছে 3.5 ঘন্টা, 3.5 আওয়ার। তো এ সময় নিচ্ছে 4 ঘন্টা, এ সময় নিচ্ছে 3.5 ঘন্টা। 3.5 ঘন্টাকে আমরা কি লিখি? 7/2 লিখতে পারি, 7/2 আওয়ার, সুবিধার্থে 3.5 একটা পয়েন্টে আসছে। তো এখানে একটা জিনিস দেখো যে ডিস্টেন্স কিন্তু একই কভার করছে, ডিস্টেন্সটা এদের মধ্যে একই। এ দিল্লি থেকে কলকাতায় যতটা দূরত্ব আসছে, কলকাতা থেকে দিল্লিতে সেই একই দূরত্বটা কভার করেছে। তো এবার আমরা কিভাবে এগোবো? টাইম, এখানে যদি আমরা টাইমটা দেখি, টাইম এখানে কত দেওয়া রয়েছে? এ সময় নিচ্ছে 4 ঘন্টা, এ সময় নিচ্ছে 7/2 ঘন্টা। তো এবার আমরা যদি এই সময়ের লসাগু থেকে একটা ডিস্টেন্স অ্যাজুম করি, কীরকম? 28 হয়ে যাবে এদের লসাগু। তাহলে ধরে নিচ্ছি যে 28 কিলোমিটার হচ্ছে এদের মধ্যে দূরত্ব, এদের মধ্যে দূরত্ব ধরে নিচ্ছি যে 28 কিলোমিটার অ্যাজুম করে নিলাম, লসাগু 4 সাথে। এবার দেখো, যদি 28 কিলোমিটার আমার 4 ঘন্টায় কভার করতে হয়, প্রত্যেক ঘন্টায় আমার কত স্পিডে যেতে হবে? 4 দিয়ে ভাগ করলে 7, তাহলে 7। তাহলে এই পাশে আমরা কি পাচ্ছি? স্পিড। কেন পাচ্ছি তোমরা এর আগের ক্লাসে বুঝে গেছো, ডিস্টেন্সকে যদি টাইম দিয়ে ভাগ করা হয় তাহলে স্পিড আসে। এবার যদি এই 28 কিলোমিটার 7/2 ঘন্টায় কভার করতে হয়, তখন সময় নেবে কত ঘন্টা, কত স্পিডে যেতে হবে? 8 কিমি পার আওয়ার। তো এখানে একটা জিনিস দেখো, 4 ঘন্টা যে সময় নিচ্ছিল সে 7 কিমি গতিবেগে যাচ্ছে, 3.5 ঘন্টা যে সময় নিচ্ছিল সে 8 কিলোমিটার গতিবেগে যাচ্ছে। এবার দেখো, এ যখন সকাল 6টায় রওনা হয়েছে, এ 8টায় রওনা হয়েছে, তাহলে 6টা থেকে 8টা 2 ঘন্টা। তাহলে 2 ঘন্টা, এই 6টা থেকে যে ট্রেনটা চলছে সে কিন্তু 2 ঘন্টা চলে গেছে, এগিয়ে গেছে রাস্তা। তাহলে এ যদি 1 ঘন্টায় 7 কিলোমিটার এগোতে পারে, 2 ঘন্টায় 7 2 14 কিলোমিটার এগিয়ে গেছে। তাহলে এই ট্রেনটা 14 কিলোমিটার, অর্থাৎ 50%, এখানে 14 কিলোমিটার সে রাস্তা চলে এসছে, এইখানে এই ট্রেনটা পৌঁছে গেছে।
তারপরে এই ট্রেনটা স্টার্ট হয়েছে। এবার দেখো এইটুকুনি 14, পুরোটা 28, তাহলে এইটুকুও নিশ্চয়ই 14 কিলোমিটার। পুরো এখান থেকে এখান পর্যন্ত 28 কিলোমিটার ছিল, তাহলে এখান থেকে এইটুকু যদি 14 কিলোমিটারে কভার করে ফেলে 6টা থেকে 8টার মধ্যে, তাহলে বাকি যে 14 কিলোমিটার সেইটুকুর মধ্যে হচ্ছে এদের লড়াইটা। তাহলে এই ট্রেনটা যাচ্ছে 7 কিমি পার আওয়ার গতিবেগে এর দিকে, এই ট্রেনটা আসছে 8 কিমি পার আওয়ার গতিবেগে এর দিকে। তাহলে যখন বিপরীত দিকে আসে, যখন বিপরীত দিকে ওদের অভিমুখটা হয়, তাহলে কি হয়, স্পিড বা আপেক্ষিক গতিবেগটা প্লাস হয়ে যায়। তাহলে 8 সাথে 15 চলে আসলো, 15 কিমি পার ঘন্টা গতিবেগে এরা ক্রস করতে পারে বা আপেক্ষিক গতিবেগটা আনতে পারে। এবার ডিস্টেন্স আমার 14 কিলোমিটার, আমি 15 কিমি পার ঘন্টায় আমার 14 কিলোমিটার কভার করতে হবে। তাহলে ডিস্টেন্স আমার 14, স্পিড আমার 15, তাহলে ডিস্টেন্সকে যদি স্পিড দিয়ে ভাগ করি আমরা টাইম পাবো। এখানে তো টাইমটাই বের করতে বলছে, তাহলে যেহেতু আর ভাগ যাচ্ছে না, তাহলে 60 দিয়ে গুণ করে দাও, তাহলে কী হয়ে যাবে, মিনিটে চলে আসলো, ঘন্টায় তো আসছে না। তাহলে মিনিট, 15 দিয়ে কাটলে 4, তাহলে 4 14 56, আর 56টা কি মিনিট, আর এটাই 56 মিনিট পরে তারা মিলিত হবে। এটাই আমাদের অ্যান্সার। তো দেখো এই কোশ্চেন কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেন। তোমরা যদি XYZ হাবি জাবি জগা খিচুড়ি গরুর খাওয়া জিনিস যদি তোমরাও খেয়ে নাও সেই মেথড, তাহলে কিন্তু অসুবিধায় পড়ে যাবে। পুরো তোমাদের চোখের সামনে, তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিয়েও মানে মন্দিরের সামনে রেখে দিতে পারো ঝুলিয়ে, মাঝে মধ্যে একটুখানি নজর বুলিয়ে দেখলে পুরো ঝালাই হয়ে যাবে। কিন্তু কি তবুও তোমাদের জেনে রাখতে হবে, যদি তোমরা মিনিমাম হায়ার সেকেন্ডারি স্ট্যান্ডার্ডের কোনো এক্সামিনেশনে বসতে চাও। তারপরে তো উপরের আছেই। তো আজকের ক্লাসটি এখানেই শেষ করব, দেখা হবে নেক্সট ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, তোমাদেরই সুবিধা হবে। তো দেখা হবে নেক্সট ক্লাসে।